ইউ আর আনএবল টু ডজ মোহিত ওয়াসিফ আস। তাহলে ধরেই ফেললে আমাকে মেজর মোহিত ওয়াসিফ। কথাটা বলে আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসলো আহিয়ান। এরপর চোখ বন্ধ করে কিছুক্ষণ মৌন রইল। এরপর দু হাত ভাঁজ করে টেবিলের উপর রেখে তাতে থুতনিতে ভর দিয়ে মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি যে পাগল নয় এটা কিভাবে তুমি প্রমাণ করবে মেজর মোহিত ওয়াসিফ? আমি তোমাকে প্রমাণ করতে আসিনি, এসেছি বাম্পার এক অফার নিয়ে। সাবলীল উত্তর মোহিতের। ভ্রু কুচকে মোহিতের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো আহিয়ান। কি এমন অফার নিয়ে হাজির হয়েছে সে? গলা খাঁকারি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল মোহিত, তোমাকে জেল থেকে বের হবার সকল ব্যবস্থা আমি নিজে করে দেব আহিয়ান। বিনিময়ে আশরাফ চৌধুরীকে আমার হাতে তুলে দিবে তুমি। তার সাথে বহু হিসাব নিকাশ বাকি পড়ে আছে আমার। তুমি আমাকে কেন বাড়াতে সাহায্য করবে? আমিও তো তোমার ক্ষতি করতে চেয়েছি। তোমার সাথে আমার সেরকম কোনো শত্রুতা নেই, প্লাস তোমাকে ভালো হবার একটা চান্স দিলাম। আর তুমি যেই ভুলটা করেছিলে সেটা ভালোবেসে পাগলামি করেছিলে। আর কোথাও না কোথাও তোমার জন্য আমার মনে সফট কর্নার রয়েছে, কারণ পিতৃহীন থেকে মাতৃহীন হয়ে দুনিয়াতে বেঁচে থাকা সবচেয়ে কষ্ট। হয়তো তোমার মা বেঁচে থাকলে আজকে তোমার লাইফের মোড় অন্য কোথাও ঘুরে যেত। মায়ের কথা শুনতেই আহিয়ানের চোখে জ্বালা করতে শুরু করলো। দেখতে কত মিষ্টি ছিল তার মা। মায়ের পুরাতন স্মৃতিতে নিমিষেই ডুবে গেল আহিয়ান। আহিয়ানের সকল দুষ্টুমি মেনে আহিয়ানের পিছে পিছে সারা বাড়িময় ঘুরে বেড়াতো মিসেস অহনা। আহিয়ান ছিল চঞ্চল প্রকৃতির দুষ্টু ছেলে। বহুবার ঘরের দামি জিনিস ভেঙে ফেলেছে, মাকে ইচ্ছে করে ব্যথা দিয়েছে, খাবার নিয়ে ঝামেলা করছে। কোনোদিনও মিসেস অহনা আহিয়ানকে মার তো দূরে থাক, একটা ধমক পর্যন্ত দেননি। সারা রাত মাথায় বিলি কেটে গল্প শোনাতো। মায়ের বুকের ওম বহুদিন ধরে পায় না আহিয়ান। বাবার সকল কুকীর্তির থেকে সবসময় বুকের মাঝে আগলে দূরে দূরে রেখেছেন, কিন্তু আহিয়ান সে তো পারেনি তার মাকে আগলে রাখতে। রাক্ষসটা ঠিক তার মাকে কবজা করে খেয়ে ফেলেছে। আহিয়ান লুকিয়ে লুকিয়ে শুধু দেখেছে, কিন্তু কারোর কাছে আজ পর্যন্ত প্রকাশটুকু করতে পারেনি। আচ্ছা, আহিয়ানের এই কুকর্মের জন্য তার মা কি ওপারে অনেক কষ্ট পাচ্ছে? মোহিতের গমগমে কণ্ঠে আহিয়ানের ধ্যান ছুটল। তোমাকে আমার প্রয়োজন আইহান, আমার কথাই রাজি হয়ে যাও আইহান। ধরে নিতে পারো, কিপ গোল্ডেন অপরচুনিটি ফর ইয়োর লাইফ। কিছুক্ষণ ভেবে আহিয়ান বলে উঠল, আমি তো দাগি আসামিতে পরিণত হয়েছি। যত সহজে তুমি আমাকে পালাতে হেল্প করবে ভাবছো, বিষয়টা আসলে ততটা সহজ নয়। মোহিত ভাবলেশীন ভাবে উত্তর দিল, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কি জেল থেকে বের হতে চাও, নাকি আজীবন এখানে পচে মরতে চাও, সেটা তোমার ব্যাপার। মনে হচ্ছে তুমি এখানে কমফর্ট ফিল করছো। থাকো তাহলে, আমি উঠি। আমার শিকার আমি নিজেই ঠিক খুঁজে নেব। বলেই কলার ঝেড়ে উঠে দাঁড়ালো মোহিত। আহিয়ান তোষামদের সুরে বলল, আরে মেজর, এত অল্পতে রেগে গেলে কিভাবে হবে? ভাবার সময়টা তো দিবে। তুমি পাপার সাথে ওই রকম কিছুই করতে যাচ্ছ যা মশতাকের সাথে করেছো, তাই না? বলেই চোখ টিপল আহিয়ান। মোহিতের ভাবের কোনো পরিবর্তন ঘটল না। আহিয়ান আবারও বলে উঠল, তোমার দম আছে বলতে হবে মেজর। আই এম প্রাউড অফ ইউ। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। বলেই হাততালি দিল আহিয়ান। আমি অবশ্যই তোমাকে হেল্প করব। সে শুধু তোমার বাপ ভাইয়ের খুনি নয়, আমার সহজ সরল অবলা মায়ের খুনিও ওই কথাইটা। বলেই রক্তচক্ষু নিয়ে মোহিতের দিকে তাকিয়ে হাত পাঞ্চ করে মোহিতের দিকে এগিয়ে দিয়ে বলল, ডিল। মোহিত আহিয়ানের পাঞ্চে হিট করে বলল, দিল। নিস্তব্ধ কক্ষের মাঝে হঠাৎই ঘড়ির টিক টিক শব্দে লাফিয়ে ধরফর করে উঠে বসলেন তন্দ্রাচ্ছন্ন আশরাফ চৌধুরী। বসে থাকতে থাকতে কখন যে দুই চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেননি তিনি। কতদিন ধরে এভাবে বসে সময় পার করছেন তার হিসেব অক্ষরে অক্ষরে রেখেছেন তিনি। ওই মেজরকে এর থেকেও জাহান্নামে আযাব ভোগ করাবেন তিনি। পরিবেশ শুনশান, কোনো মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দূর রাস্তা থেকে বড় বড় ট্রাকের শব্দ ভেসে আসছে, আর দুই একটা নেড়ি কুকুরের মৃদু শব্দে ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন আশরাফ চৌধুরী। পা টিপে টিপে বের হলেন তার গোপন কুঠুরি থেকে। তিনতলার নিজের শয়নকক্ষে পর্যন্ত পৌঁছে যেতে পারলেই অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। শুধু অপেক্ষা আলমারি থেকে গোপন ফোনটা বের করার। অন্ধকার হাতড়ে সিঁড়ির রেলিং বেয়ে দুতলা পর্যন্ত হাঁটলেন। হঠাৎই সিঁড়ির ঘরের কর্নারের ধাক্কায় শফিক্স র্যাকের সাথে বেঁধে র্যাক সমেত পড়ে গেল। নিমিষেই ঝনঝন শব্দে আলোড়িত হয়ে গেল নির্জন বাসাটা।
ভয়ে সিঁড়ির চিপায় উপর হয়ে শুয়ে পড়লেন আশরাফ চৌধুরী। মনে হচ্ছে সত্যি সত্যি এখন হার্ট অ্যাটাক এসে যাবে। বুকের ব্যথায় দম বের হওয়ার উপক্রম হয়ে গেল তার। কিছুক্ষণ ওভাবে শুয়ে থেকে নিজেকে স্বাভাবিক করে মেজরের মুহিতের গুষ্টির পিণ্ডি চটকে উঠে দাঁড়ালেন। আবারও রেলিং ধরে ধীরে পায়ে হাঁটা ধরলেন। এইবার সুযোগ পেলে চামড়া তুলে নেবেন তিনি ওই মেজরের। হাতড়ে হাতড়ে নিজের কক্ষের সামনে এসে দেখলেন দরজা খোলা। খোলা দরজা দেখে অবাক হয়ে ভ্রু কুঁচকালেন। পর মুহূর্তেই মনে পড়ল মানুষ সুযোগ বুঝে তার বাড়িতে চুরির অভিযানও চালায় মানুষ। তাচ্ছিল্য হাসলেন আশরাফ চৌধুরী। শালা সবাই চোর, দোষ খালি আমার একার। সকল ভাবনা ফেলে আলমারির দিকে এগিয়ে গেলেন। যত যাই হোক না কেন অত সহজে তিনি ওই হাঁটুর বয়সী মেজরের হাতে ধরা দিবেন না। বিনা শব্দে রুমের প্রবেশ করে আলমারি খুলে বের করলেন নিজের গোপন ফোন। সুইচ অন করে ডায়াল করলেন কাঙ্ক্ষিত নম্বর। একবার রিং হয়ে কেটে গেল। রাগে ঠোঁট কামড়ে চোখ উল্টালেন আশরাফ চৌধুরী। বিশ্রী গালাগালি দিয়ে আবারও ফোন কানে তুললেন। রিং হতে হতেই কেটে যাবে এমন মুহূর্তে ফোনটি রিসিভ করলো ওপাশের ব্যক্তি। খুশিতে ঠোঁট গলিয়ে বেরিয়ে এলো দুপাটি চকচকে দাঁত। সোয়াদ্দি, হ্যালো। নেহা আহমেদ, আমি আহমেদ সুয়ান ডুয়াই, আমাকে সাহায্য করো। ওপাশের ব্যক্তির কথায় প্রশস্ত হলো আশরাফ চৌধুরীর হাসি। আরো কিছু কথা বলে ফোন কেটে দিয়ে আবারও গুপ্ত কুটিরের উদ্দেশ্যে পা বাড়ালো। রাতটা কোনোভাবে কাটলেই হলো। মেজর মুহিত, তুই আমার ছায়াও কোনোদিনও খুঁজে পাবি না বলেই হো হো করে হেসে উঠল। তুমি কি বলছো মোহিত? এসব তোমার মাথা ঠিক আছে? এই কাজ আমি কিভাবে করব? স্যার, আজ পর্যন্ত আমি আপনার কাছে কোনো সাহায্য চাইনি। প্লিজ স্যার, আমাকে এই হেল্পটুকু করবেন। ছেলেটা দাগি আসামি মোহিত, তোমাকে এটা বুঝতে হবে। কেউ যদি তার ভুল বুঝতে পেরে ভালো পথে ফিরে আসতে চায় তাহলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত স্যার। যেখানে সৃষ্টিকর্তা আমাদের এত এত ভুল ক্ষমা করে তওবা করে তার কাছে ফিরে আসার সুযোগ করে দেয়, সেখানে আমরা তো মানুষ স্যার। মোহিত, সবাই বুঝতে পারছি তোমার কথা, কিন্তু কেউ যদি জানতে পারে আমি আর্মি জেনারেল স্বয়ং এর সাথে জড়িত আছে, তোমার ওপর কেমন ঝড়ঝাপটা আসবে তুমি কি বুঝতে পারছো? স্যার, আপনি সেসব কিছু ভাববেন না। আমার টিম নিয়ে আমি ঠিক হ্যান্ডেল করে নেব। আপনি শুধু পুলিশ সুপারকে ম্যানেজ করবেন, প্লিজ স্যার। আর্মি জেনারেল মুহিতের পিঠ চাপড়ে মাথা নিচু করে প্রস্থান নিলেন। মুহিত প্রশস্ত হেসে বলে উঠল, থ্যাংক ইউ স্যার। আজকে আহিয়ানের শুনানি। তার মেন্টাল হেলথ পরীক্ষা নিরীক্ষা করে আদালতে নেওয়া হবে। তারিখের পর তারিখ বেড়েই যাচ্ছে, কিন্তু আহিয়ানের সুস্থ হওয়ার কোনো নাম নেই। ডাক্তাররাও সমস্যাটা কোথায় সেটা ধরতে পারছেন না। ক্রিমিনাল ভ্যানে হ্যান্ডকাপ পরিয়ে আহিয়ানকে তোলা হলো। সাথে দুটো কনস্টেবল। গাড়ি ছুটে চলেছে হসপিটালের দিকে। সামনে পুলিশের ডিউটিরত এসআই এর গাড়ি, মাঝখানে আহিয়ানের গাড়ি, পিছনে মোটরসাইকেলে দুজন কালো পোশাক আবৃতকারী ব্যক্তি। গাড়ি চলতে চলতে হঠাৎই নির্জন একটি জায়গায় এসে ব্রেক কষল। সামনে কেউ তুমুল মারামারি লাগিয়েছে। রাস্তা বন্ধ করে দুপাশ থেকেই রাস্তা বন্ধ করেছে ছেলেগুলো। কি নিয়ে মারামারি এটাই কেউ বুঝতে পারছে না। এসআই কনস্টেবল দুটোকে নির্দেশ দিলেন গাড়ি থেকে নামতে। ছেলেগুলো নিজেদের গাড়িগুলো রাস্তায় এমন ভাবে পার্কিং করেছে কোনো পাশ থেকে অন্য গাড়ি ঢুকতে পারবে না। কনস্টেবল নামতেই কালো পোশাকের লোকগুলো পুলিশের ভ্যানের শাটারের হ্যাজবল খুলে সুনিপুণ কৌশলে আহিয়ানকে বের করে তাদের বাইকে বসালো। উল্টো দিকের ফাঁকা রাস্তা দিয়ে বাইক জোরে টান দিয়ে ধুলো উড়িয়ে দিয়ে নিমিষেই হারিয়ে গেল অজানা গন্তব্যে। কিছুক্ষণ বাদে মারামারি থামিয়ে কনস্টেবল দুটো পুলিশ ভ্যানে এসে চোখ বড় বড় করে ফেললো। এটা কিভাবে সম্ভব? তারা তো আহিয়ানকে হ্যান্ডক্যাপ সমেত গাড়ির সিটের সাথে শিকল দিয়ে তালা দিয়ে গিয়েছিল। নিমিষেই খবর পৌঁছে গেল উপর মহল পর্যন্ত। এসআই দৌড়ে এসে পড়ে থাকা হ্যান্ডক্যাপ দেখেই বলে উঠলেন, ও শিট। শোকজ কি করবেন সেটা ভেবেই ঘাম ছুটে গেল প্রত্যেকের। মানুষ তো অবশ্যই প্রশাসনের অক্ষমতার দিকে আঙুল তুলবে। বিষয়টা শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে গেল। দ্রুত মর্গ থেকে অ্যাক্সিডেন্টের মারা যাওয়া চেহারা বিকৃত বেনামি একটি লাশ নিয়ে মিডিয়াকে ডেকে পুলিশ সুপার জানিয়ে দিলেন।
আদালতে নেবার পথে গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আহিয়ান। একদিকে পুলিশের ধাওয়া, অন্যদিকে ব্যস্ত রাস্তা। হঠাৎই সিলিন্ডার ভর্তি একটি ট্রাক এসে আহিয়ানকে পিষে দেয়। সাথে সাথেই স্পট ডেট হয়ে যায় আহিয়ানের। কুকথা বাতাসের ছড়ায় বেশি। ঠিক তেমন ভাবেই নিমেষের মধ্যেই আহিয়ানের অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর খবর পুরো শহর ছড়িয়ে গেল। কেউ কেউ খুব খুশি হলো, কেউ কেউ আবার দুঃখ পেল। আহিয়ানের সেই জাহাজে আহিয়ানকে তুলে দিতে এসেছে মোহিত আর মেজর আদ্রিয়ান। মোহিতকে জড়িয়ে ধরে আহিয়ান বলে উঠল, যেই উপহার তুমি আমাকে দিয়েছো, মেজরের এহসান একদিন ঠিক চোখাবো ব্রো। বলেই চোখ মুছে দ্রুত জাহাজে উঠে গেল। মুহূর্তেই ভো ভো শব্দ করে কালো ধোঁয়া উড়িয়ে পতেঙ্গা বন্দরের ছোট ছোট ঢেউ ছিঁড়ে ধীরে ধীরে চলতে লাগলো 1.5 শৌল। এরপর স্পিড বাড়তেই থাকলো। ধীরে ধীরে তা মিলিয়ে গেল সমুদ্রের ঘোর অন্ধকারে। আহিয়ান যাবার আগে মোহিতকে অনেক ক্লু দিয়ে গেছে। সেই হিসেবে মোহিত তার পরবর্তী কাজ শুরু করবে। রাতটা কোনোভাবে কাটাবে তারা এখানে। সকালে নেভো এয়ারে তাদের ডোমেস্টিক ফ্লাইট আছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছালো মোহিত আর আদ্রিয়ান। এমার্জেন্সি টিকিট কাটা আছে তাদের। বিমানবন্দরে ঢুকতে এক বিদেশি পর্যটকের সাথে ধাক্কা খায় আহিয়ান। পর্যটক তার আপন ভাষায় কিছু কথা বলে ওঠে। আহিয়ান ইংরেজিতে প্রশ্ন করলে দৌড়ে আসে পর্যটকের গাইড। সরি স্যার, সে থাইল্যান্ডের নাগরিক, এখানে ঘুরতে এসেছে, তারা ইংরেজি বলতে পারে না। মোহিত আর আদ্রিয়ান ভদ্রতা সূচক আরো কিছু আলাপ করে ডোমেস্টিক এরিয়াতে এসে নিজেদের টিকিটের সবকিছু ঠিক করে বিমানে উঠে বসে। মোহিতের মাথায় ঘুরপাক খাচ্ছে, কেন ওই বিল্ডিং এর বারবার গিয়েও টাইলসগুলো চেক করে দেখলো না? কেন তার মাথায় এই বুদ্ধিটা আগে এলো না? বিমান ছাড়বে সেই অ্যানাউন্স বেজে উঠলো। সিট বেল্ট বেঁধে একটা ম্যাগাজিন হাতে নিল মোহিত। অল্প সময়ের জার্নি, একটু পরেই প্লেন ল্যান্ড করবে। এয়ারপোর্ট থেকে বের হতেই সে আদ্রিয়ানকে নিয়ে চৌধুরী ম্যানশনে যাবে। সকল ঝামেলা পেরিয়ে 1 ঘন্টার একটু বেশি সময় লাগলো মোহিত আর আদ্রিয়ানের ঢাকা এয়ারপোর্ট থেকে বের হতে। ঢাকা বিমানবন্দরের প্যাকিং এরিয়াতে আসতেই সৌম্যের দেখা পাওয়া গেল। গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তাদেরকে দেখেই গাড়ি স্টার্ট দিল। গাড়িতে উঠে বসতেই মোহিত বলে উঠল, আশরাফ চৌধুরীর বাড়িতে চলো ক্যাপ্টেন। রাস্তার জ্যাম ঠেলে আস্তে আস্তে 40 মিনিট সময় লাগলো চৌধুরী ম্যানশনে পৌঁছতে। গাড়ি থেকে নেমেই দৌড়ে ভেতরে প্রবেশ করলো 3 জন। গ্রাউন্ড ফ্লোরে দক্ষিণ পাশের প্রত্যেকটি টাইলসে হাত দিয়ে বাড়ি দিতে দিতে এক জায়গায় গিয়ে ফাঁকা মনে হলো। পাশের একটি টাইলসের একটু ছোট্ট হ্যান্ডেলের মতো দেখা গেল। সেটা ধরে টান দিতেই কূপের মুখের মতো গর্ত দেখা গেল, সাথে স্টিলের মই যা নিচের ওয়ালের সাথে ফিটিং করা। মোবাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে নেমে পড়লো 3 জনই। ভেতরে ঢুকতেই তাদের চোখ ছানা ভরা। ঝকঝকে পরিপাটি গুছানো কক্ষ। দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ অবস্থান করেছে নিয়মিত। প্যাকেটজাত খাবার খোসা ছড়িয়ে আছে সর্বত্র। তন্ন তন্ন করে সারা কক্ষ খুঁজেও আশরাফ চৌধুরীকে পাওয়া গেল না। দৌড়ে ওপরে উঠলো 3 জনেই। 4 তলা থেকে 4টি মিনি রেকর্ডার ডিভাইস বের করে আনলো মোহিত। সেগুলোর মেমোরি খুলে প্রত্যেকেই নিজেদের ফোনে লাগালো। প্রথমটা থেকে কোনো সাউন্ড পাওয়া গেল না। দ্বিতীয়টা থেকে ঝনঝন শব্দ, তারা সজাগ হলো। আর কোনো শব্দ নেই সেটাতে। তৃতীয়টা থেকে অনেকক্ষণ বাদে অদ্ভুত কিছু ভাষা শুনতে পাওয়া গেল। ভ্রু কুঁচকে এলো প্রত্যেকের। আদ্রিয়ান বলে উঠল, কোমরের ভাষাগুলো খুব পরিচিত লাগছে। মাথায় জোর দিতেই মনে পড়লো কোথায় শুনেছে সেই ভাষা। সেই থাইল্যান্ডের পর্যটকের কাছে। রেকর্ডের কথাগুলো গুগল ট্রান্সলেট করে অর্থ বুঝতেই মোহিতের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সজোরে দেওয়ালে এক ঘুষি বসিয়ে দিল। মুহূর্তেই বাঁকা হাসলো মোহিত। চলুন মেজর আদ্রিয়ান, থাইল্যান্ড যাওয়া যাক। ব্যাংকক ফুকেট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ফুকেটের সৌন্দর্য বিমোহিত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এই ফুকেট দিনের বেলায় যতটা সুন্দর মোহনীয়, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। একটু এদিক সেদিক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। চুরি, ডাকাতি, স্মাগলিং, সেক্স ক্লাব, ক্যাসিনো সবকিছু গড়ে উঠেছে ফুকেটের রোডে। এই রোডে সন্ধ্যার পর যে কোনো ক্রাইম ঘটার চান্স থাকে 80% উপর। বিদেশি পর্যটকদের জন্য বাংলো রোডকে রাতের বেলা রেড এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়। টানা 3.5 ঘন্টা জার্নি করে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে পৌঁছেছে আদ্রিয়ান, সৌম্য আর মোহিত। ইকোনমিক্স টিকিটের ব্যবস্থা না থাকায় বিজনেস ক্লাসে আসার জন্য এক একজনকে গুনতে হয়েছে 70,000 টাকা। তাদেরকে ওয়েলকাম করার জন্য প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন তাদের গাইড থাই আব্বাস। লোকটির বয়স 40-এর কাছাকাছি। থাইল্যান্ড সম্পর্কে এতটাই অভিজ্ঞতা অর্জন করেছেন যে নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে থাই।
আব্বাসের সহায়তায় তারা তাদের লাগেজ নিয়ে ফুকেটের পশ একটি হোটেল নভোটেল ফুকেট সিটিতে ওঠে। মূলত তারা এসেছে এক ঢিলে দুই পাখি মারতে, রদ দেখা কলা বেচা যাকে বলে। এর মাঝে সুন্দরী মেয়েদের দিয়ে বডি ম্যাসাজ করাতে পারলে মন্দ হয় না। হোটেলে ঢুকে ফ্রি ওয়াইফাই কানেক্ট হতে না হতেই সৌম্য আর মোহিতের ফোনে ভিডিও কলের নোটিফিকেশন আসতে শুরু করলো। বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে ভরিয়ে ফেলেছে পিউ আর স্বর্গ। একটাই সতর্কবাণী, সাদা রঙের মেয়ে মানুষ থেকে 100 হাত দূরে। মেজর আদ্রিয়ান বিছানায় চিত হয়ে শুয়ে হো হো করে হাসতে লাগলো, কারণ সে স্বাধীন, তাকে বলার মতো কেউ নেই তার মতে। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, মিঙ্গেল হলেই যত প্যারা। মোহিতার সৌমুখে উদ্দেশ্য করে চোখ টিপে টিপে আদ্রিয়ান বলে উঠল, আমি বডি ম্যাসাজও নিব, নাইট ক্লাবেও যাব, আর বিচেও হাফ প্যান্ট পরে শুয়ে থাকবো। বলেই মাথার পিছে দুহাত ভাঁজ করে দিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে থাকলো। আদ্রিয়ানের কথা শুনে মোহিতার সৌম্য চোখ চাওয়াচুই করলো, কারণ তারা অসহায়, তারা বউয়ের বন্দি কারাগারে। মুহূর্তেই মোহিতের ফোনে ভো ভো শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে দৃষ্টি ফেলতেই নিজের আদুরে বউয়ের নম্বর দেখে ঠোঁটের হাসি মিয়ে গেল। এখনই শুরু হবে 101টা প্রশ্নের জবাব উত্তর। মোহিত ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে স্বর্গ বিভিন্ন প্রশ্ন করে জিজ্ঞেস করলো, সাথে 100 বার শাসালো যাতে ছোট পোশাক পরিহিত মেয়েদের দিকে চোখ না দেয় মোহিত, তাহলে স্বর্গ মোহিতের চোখ উপড়ে ফেলবে। মোহিত শুধু আচ্ছা আচ্ছা বলে বাধ্য বাচ্চার ন্যায় ফোন কেটে দিল। স্বর্গ ফোন কাটার সাথে সাথে পিউ ফোন করলো সৌমের ফোনে, ওই একই রকম হুমকি ধামকি। শালা আসামি ধরতে এসেও শান্তি নেই দেখা যাচ্ছে। বলেই বালিশ দিয়ে মাথা চেপে ধরলো সৌম্য। কিছুক্ষণ রেস্ট দিয়ে দুপুরের খাবার খেতে হোটেলের রুফটপ রেস্টুরেন্টে গেল তারা। এটাই প্রথম থাইল্যান্ডের ভ্রমণ তাদের। এখানকার খাওয়া দাওয়া, কৃষ্টি, কালচার কিছুই জানে না তারা। আর কত রকম দেশে যে তাদের ভ্রমণ করতে হবে সেটাও তারা জানে না। মেনু কার্ড নিয়ে খাবারের নাম দেখতে থাকলো। সৌম্য তো ভয়ে শেষ, যদি পর্ক দিয়ে রান্না করে দেয় ভাবতে চোখ মুখ কুচকে জিভ বের করে আস্তে গফিরুল্লাহ বলে উঠল। সৌমের এমন অবস্থা দেখে মোহিত জিজ্ঞেস করলো, মোচমোতের মতো আচরণ করছো কেন ক্যাপ্টেন? সৌমের উত্তর না শুনেই ওয়েটার ডাকলো মোহিত। মোহিত সবাইকে বোঝালো কোনটা কি খাবার আর তারা কোনটা খাবে। সকলের সিদ্ধান্ত অনুযায়ী মোহিত অর্ডার দিল থাই স্ট্রিম বোর্ড। সৌম্য ভাত প্রিয় মানুষ, সে অর্ডার দিল খাও ক্লুক খুবই, আর আদ্রিয়ান অর্ডার দিল চিকেন সাতায়। গুগল ঘেটে খাবার সম্পর্কে আইডিয়া নিয়েছে তারা, এবার টেস্ট করার পালা। কিছুক্ষণ পরেই তাদের অর্ডারকৃত খাবার চলে এলো। সৌম্য ভয়ে ভয়ে খাবার মুখে তুললো। খাবার খেয়ে সে তার মন্তব্য ব্যক্ত করলো, এত কঠিন নামের কি দরকার ছিল? চিংড়ি ভর্তা দিয়ে ভাত মাখানো বললেই তো সহজ হতো। বেশি কথা না বলে খাও ক্যাপ্টেন। বলেই ফুটন্ত ভেজিটেবলস আর চিকেন স্টকের পাতলা সাইড কাটা মুরগির মাংস চুবালো মোহিত। সৌম্য খেতে খেতে প্রশ্ন করলো, মেজর আপনি এখানে কোথায় খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত আশরাফ চৌধুরীকে? সন্ধে নামলে দেখতে পাবে। বলেই চপস্টিক দিয়ে ডুবানো মাংসটা তুলে মুখে পুরল মোহিত। খাবার সময় বেশি কথা মোহিতের পছন্দ না, এই জন্য সৌম্য আর বেশি খাটালো না। পায়ের উপর পা তুলে বসে আছেন আশরাফ চৌধুরী, পেছনে দুজন মেয়ে গরম তেল মালিশের মাধ্যমে তাকে ম্যাসেজ দিয়ে যাচ্ছে। মেয়েগুলোকে কক্ষে নিয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে আশরাফ চৌধুরীর, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলেন না। মোহিতের কথা মনে পড়তেই বেদ ঘুটে হেসে উঠলেন। তার হাসিতে মেয়েগুলো ম্যাসেজ বন্ধ করে দূরে সরে দাঁড়ালো। আর কি বে, আমায় খুঁজে পাবি মেজর? অনেক দৌড় করিয়েছিস আমাকে, এবার তোকে কি করি আমি তুই শুধু দেখ। লাশ ধরে কাদার জন্যও কোনো মানুষ পাবি না। বলেই হাতে থাকা বিয়ারের ক্যান ছুঁড়ে মারলেন। মোহিত যদি কোনোভাবে এখানেও চলে আসে তবে জ্যান্ত পুঁতে দেবেন থাইল্যান্ডের মাটিতে। বাংলাদেশের চাইতো আশরাফ চৌধুরীর নির্ভরযোগ্য স্থান থাইল্যান্ড। এখান থেকেই তার ব্যবসা জীবনের হাতে খড়ি। ঘুরতে আসা কত নারী পর্যটককে অপহরণ করে পতিতালয়ে দিয়েছে আশরাফ চৌধুরী, তার কোনো ইয়াত্তা নেই। বিনিময়ে হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। ধীরে ধীরে পোক্ত আবাস গড়েছেন এখানে। ছেলেটার জন্য এতদিন দেশে ফিরে গিয়েছিলেন, কিন্তু হারামিটা তার সব শেষ করে দিল। হঠাৎই আশরাফ চৌধুরীর কক্ষে 8 জন থাই ছেলে প্রবেশ করলো। প্রত্যেকের উচ্চতা 6 ফিট, সাথে মাসেল যুক্ত বডি, প্রত্যেকেই ক্যারাটে স্পেশাল। এবার আর শুকনো মাটিতে বসে থাকবেন না আশরাফ চৌধুরী। ওই লাফাঙ্গা মেজরকে একদমই ভরসা নেই।
যখন তখন তাকে পাকড়াও করতে চলে আসবে। সেই জন্যই তো এত আয়োজন। গেটকিপার খলিল মোস্তাক আহমেদের মৃত্যু কিভাবে হয়েছে তা একটু হলেও আজ করতে পেরেছেন আশরাফ চৌধুরী। পুলিশকে ঘোল খাওয়ানো গেলেও তাকে ভোলানো এত সহজ নয়। মাথার চুল বাতাসে পাকেনি তার। এবার মোহিতকে হাতের কাছে পেলেই এই ছেলেগুলোকে দিয়ে টাইট দেয়াবেন, আর তিনি বসে বসে উপভোগ করবেন আর হাততালি দিবেন। মোহিতের চাটনি বানানো হচ্ছে ভাবতেই খুশিতে চোখ বন্ধ হয়ে এলো আশরাফ চৌধুরীর। পৃথিবীতে মানুষের কাছ থেকে কঠিন কোনো সত্য বের করার প্রধান উপায় হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করা। মোহিত এটা ট্রাই করেছে আহিয়ানের উপর। মোহিত জানতো আহিয়ানের মা নেই, তাই বলে তার মাকে আশরাফ চৌধুরী খুন করে দিয়েছে এটা মোহিত স্বপ্নেও ভাবেনি। সহধর্মিণী হয় আত্মার আত্মা, সবচেয়ে কাছের বন্ধু, ভালো থাকার মেডিসিন, যাকে একটু রুষ্ট কণ্ঠে বললে কিয়ৎক্ষণ বাদে নিজেরই বুকে কষ্ট অনুভূত হয়। তাকে কিভাবে কেউ হত্যা করতে পারে? কতটা জঘন্য এই আশরাফ চৌধুরী, ভেবে উত্তর খুঁজে পায় না মোহিত। ধীরে ধীরে থাইল্যান্ডের আকাশে সূর্য দিগন্তে হারাচ্ছে। সময়টা এখন গোধূলি, একটু পরেই নেমে আসবে অন্ধকার, কিন্তু বাংলা রোড সেজে উঠবে ঝকঝকে আলোতে। চলবে দেহ ব্যবসায়ীদের হাকডাক, সাথে ক্যাসিনো, বিভিন্ন ড্রাগসের আসর আর ডাকাতি ছিনতাই। মোহিত তৈরি হয়ে নিচ্ছে দ্রুত। আদ্রিয়ানা সৌম্য অসময়ে ঘুমোচ্ছে। মোহিত আজ যাবে আহিয়ানের কথা অনুযায়ী লন্ডন বার নামক জায়গাটিতে। আহিয়ান আশরাফ চৌধুরীর সম্পর্কে সকল তথ্য হাতে কলমে মোহিতের কাছে দিয়ে দিয়েছেন। কোথায় কোথায় পাপের সাম্রাজ্য করেছে আশরাফ চৌধুরী, সব এখন মোহিতের নখদর্পণে। মোহিতের হাত থেকে এবার কোনোভাবেই নিস্তার পাবে না আশরাফ চৌধুরী। মোহিত আজকেই অ্যাটাক করবে না। আজকে সে ওই জায়গায় নামমাত্র খোঁজ লাগাতে যাবে। কালো জিন্স প্যান্টের সাথে হাফ হাতার একটা লুজ হোয়াইট টি শার্ট পরল মোহিত। মুখে কালো মাস্ক লাগাতেই তাকে দেখে সে কোন দেশের মানুষ তা বোঝার উপায় থাকলো না। মাথায় একটা ক্যাপ পরে নিল, পায়ে কালো বুটস। ঠিকানা অনুযায়ী গুগল ম্যাপে 15 মিনিটের রাস্তা দেখাচ্ছে। ম্যাপের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মোহিত 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল সেখানে। মোহিতকে ছোট ছোট পোশাকধারী মেয়েগুলো ম্যাসেজ করে ডাকছে আর চোখ দিয়ে বিভিন্ন ইশারা করছে। মাঝে মাঝে টেনে ধরার চেষ্টা করছে। মোহিত আর বোঝার অপেক্ষায় থাকলো না যে কিসের জন্য মেয়েগুলো ডেকে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মোহিত এসে দাঁড়ালো একটি বারের সামনে, যা সাইনবোর্ডের লাইটিং এ জ্বলজ্বল করছে লন্ডন বার ফুকেট লেখাটি। মোহিত কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো, এরপর বারের ভেতরে প্রবেশের জন্য পা চালালো। বারটিতে আসতেই কোকেনের গন্ধে পেট গুলিয়ে উঠল মোহিতের। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক করে বারের ভেতরে ঢুকে গেল। বারের ভেতর প্রবেশ করতেই মোহিতের মনে হলো সে জাহান্নামে এসে পৌঁছেছে। চারপাশে মানুষ নেশায় বুঁদ হয়ে আছে। ছোট ছোট কক্ষগুলো থেকে ভেসে আসছে মেয়েদের চিৎকার আর বিশ্রী হাসির আওয়াজ। ইয়াং ছেলেগুলো সমানে নাকে দিয়ে হেরোইন টেনে চলেছে। মোহিত সবকিছু পর্যবেক্ষণ করতেই দেখতেই পেল দুটো ছেলে তাকে ঘুরে ঘুরে দেখছে শুধু। মোহিত তাদের কিছুই বুঝতে না দিয়ে একটা উঁচু বার স্টুলে গিয়ে বসলো। কি অর্ডার করবে সেটাই বুঝতে পারছে না। এদিকে ছেলেগুলো মোহিতকে বারবার নজরে রাখছে। মোহিত এতটুকু বুঝতে পেরেছে যে মোহিতের চালচলন ওদের কাছে ভালো ঠেকছে না, বলেই ওরা মোহিতকে নজরে রাখার চেষ্টা করছে। মোহিত একটা ককটেল শট অর্ডার দিল, যা বিভিন্ন সফট ড্রিঙ্কস এর মিশ্রণে তৈরি। জুস সার্ভ করতে মোহিত জুসটা হাতে নিয়ে প্রথম চুমুক দিতেই ছেলে দুটো দুপাশে এমন ভাবে মোহিতকে চেপে ধরে বসেছে যেন মোহিত পালিয়ে যাচ্ছে। হঠাৎই মোহিত টের পেল তার পেটের কাছে শক্ত কিছু ধরেছে। ডান পাশে থাকা ছেলেটির মুখের দিকে তাকাতে স্পষ্ট ইংরেজিতে বলে উঠল। ফিচেল হাসলো মোহিত। এমনিতেই একজন সারাক্ষণ হয়রানি করে যাচ্ছে, তার মধ্যে আবার এই দুজন। মুহূর্তেই রাগে কান গরম হয়ে গেল মোহিতের। রক্তচক্ষু করে ডান পাশের ছেলেটির দিকে তাকিয়ে গর্জে উঠল, Never over now at this moment. Otherwise, I clear you, Brady Beast. মোহিতের ধমকে কেঁপে উঠল ছেলেগুলো। সাথে সাথে আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। ছেলেটি আরো শক্ত হয়ে বন্দুক চেপে ধরলো মোহিতের পেটে। তারা এতটুকু বুঝে গেছে ছেলেগুলো অন্য দেশের, আর এখানে কোনো অকারেন্স ঘটালে কেউ বাঁচাতে আসবে না তাকে। আর একা একটা মানুষ দুজনের সাথে শক্তিতে পারবে নাকি? ছেলেটির তাড়ামো দেখে মোহিতের পায়ের রক্ত মাথায় উঠলো। জুসের গ্লাসটা টেবিলে রেখে খপ করে ডান পাশে ছেলেটার হাতের কবজি ধরে ফেললো। ছেলেটির হাত মুচড়ে ভেঙে বন্দুক ওই ছেলের পেটেই তাক করলো। এরপর গমগমে কণ্ঠে বলে উঠলো, I'm better advanced shooting that.
নাও মুভ ফ্রম হিয়ার। আচানক আক্রমণে ছেলে দুটো ভ্যাবাচাকা খেয়ে গেল, আর ডান পাশের ছেলেটি হাতের ব্যথায় রীতিমতো চিৎকার শুরু করেছে। এরপর মোহিত তার কোমরে গুজে রাখা 500 S&W ম্যাগনাম রিভলভারটি বের করে ছেলেদের দিকে তাক করে বলে উঠল। মাই রিভলভার ইজ মোর পাওয়ারফুল। ছেলে দুটো ভয়ে দ্রুত সরে গেল। মোহিত নির্বিকার ভাবে আবার বসে রইল, অপেক্ষা বার খালি হবার। বার কি আর কখনো খালি হবে না? লোক সমাগম কমতে থাকার অপেক্ষা করতে লাগলো মোহিত। দীর্ঘ অপেক্ষার পর মোহিত বারের পেছনের কক্ষে যাবার রাস্তা ফাঁকা পেল। আশেপাশে নেশায় কাতুর লোকজন সুযোগ বুঝে মোহিত কাঙ্ক্ষিত কক্ষের দিকে হাঁটা দিল। নির্দিষ্ট গন্তব্যে এসে মোহিত খুঁজতে লাগলো কক্ষের নাম্বার, কারণ ছোট ছোট কটেজ টাইপের অনেকগুলো রুম আছে এখানে। রুম নাম্বার 404। রুম বন্ধ, অবশ্যই ভেতর থেকে আটকানো। এই রুমে যে আশরাফ চৌধুরী আছে তারই বা নিশ্চয়তা কি? কিছুক্ষণ পায়চারি করলো মোহিত। এরপর করিডোরে রাখা একটি বড় ফুলদানির ভেতরে পকেট থেকে বের করলো মিনি ক্যামেরা সেট করে দ্রুত বের হয়ে এলো। দৌড়ে বের হতেই মোহিত দুজন সিকিউরিটির সাথে ধাক্কা খেলো। তারা এই এরিয়াতে মোহিতকে দেখে অবাকের স্বরে জিজ্ঞেস করলো, হোয়াটস ইউর রুম নাম্বার? শো মি ইয়োর কার্ড। মোহিত কি করবে ভাবতে লাগলো। আচমকাই নেশাক্ত মানুষের মতো হেলে দুলে অস্পষ্ট স্বরে বলে উঠলো, আই এম লুকিং ফর ওয়াশরুম হিয়ার। লোকগুলো মোহিতের কথা বিশ্বাস করলো, কারণ প্রায় নেশার বুধ হয়ে মানুষ এই রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়ে। সিকিউরিটি মোহিতকে আর না ঘাটিয়ে ওয়াশরুমে যাবার রাস্তা দেখিয়ে দিল। মোহিত তাদের থ্যাঙ্কস জানিয়ে দ্রুত সরে আসলো জায়গা থেকে। বাইরে বেরিয়ে মোহিত আশেপাশে দৃষ্টি বোলালো। সন্দেহজনক কিছু চোখে পড়ল না। এরপরে সাবধানে হোটেলের উদ্দেশ্যে পা বাড়ালো মোহিত। ঘরে বসে থেকে ভালো লাগছে না আশরাফ চৌধুরী। নিজের প্রিয় হুইস্কিও নেই সেই কক্ষে। ফুসফুস করে উঠে দাঁড়ালেন আশরাফ চৌধুরী। দরজা খুলে বেরিয়ে এলেন বারের অভিমুখে। রুমে আসতেই সৌম্য আর আদ্রিয়ান চেপে ধরল মোহিতকে। তাদেরকে না জানিয়ে কোথায় গিয়েছিল সে? এখানে একা একা রিস্ক নেওয়া ঠিক হবে না, কারণ আগেরবার আশরাফ চৌধুরী মোহিতকে বড় ধরনের ক্ষতিতে পৌঁছে দিয়েছিল। সকলকে থামিয়ে মোহিত বলে উঠল, জাল ফেলে এলাম যাতে সময় করে মাছটা তুলে নিতে পারি। এরপর হাতের ফোন বের করে ক্যামেরার অপশন ঠিক করতে স্ক্রিনে প্রদর্শিত হলো কটেজের করিডোর। তিনজনেই স্ক্রিনের উপর হামলে পড়ল। কিয়ৎক্ষণ বাদেই দেখা গেল অতি কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে। চকচকে হলো সৌম্য আর আদ্রিয়ানের চোখ। কপাল কুচকালো মোহিত। ইটস নট ফর 04, ইটস ফর 00।